কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। এই কথাটা যে শুধুমাত্র একটা প্রবাদ বাক্য এমনটা কিন্তু মোটেই না। এই কথার পিছনে অনেক গুরুত্ব লুকিয়ে রয়েছে। আমাদের বড় বয়স্করা বলে গেছেন, যদি কোথাও খারাপ কাজ হচ্ছে বা হবে সেটা তুমি জানো, তাহলে সেই জায়গা থেকে তখনই সরে আসবে, কারণ খারাপ জিনিসের ছায়াও খারাপ হয়। শুনতে থাকুন আমাদের আজকের গল্প ভূত। গল্পটি লেখনে আছেন নিবেদিতা, গল্প পাঠে আছেন সুব্রত, পঙ্কজ, বিল্টু। তো চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প ভূত। ভূত। বীরু আর মানিক প্রত্যন্ত এক গরিব শ্রমজীবী মানুষ। এই গ্রামের মানুষদের একটা সাধারণ জীবনযাপন করাও খুবই কষ্টকর। এই গ্রামের অর্ধেকের বেশি মানুষ দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতেও হিমশিম খায়। এদের মধ্যে বীরু আর মানিকও একজন। সংসারের মুখে দুমুঠো খাবার জোগাড় করার জন্য তারা দিনরাত এক করে পরিশ্রম করে। তবে তাদের এই পরিশ্রম তো কিছুই নয়, কারণ সামনে তাদের আরো বড় খারাপ অবস্থা আসতে চলেছে। এই দুঃখ কষ্টের উপর আরও একটা বড় কষ্ট তাদের জীবনে এসে হানা দিয়েছে। একদিন প্রবল বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাতের কারণে এই গ্রামের পাশে থাকা বিশাল বড় একটা নদীর বাঁধ ভেঙে যায় এবং এই নদীর জল সমস্ত গ্রামে ছড়িয়ে যায়। তবে এই নদীর জল যে শুধু তাদের জন্য জল নিয়ে এসেছে এমনটা নয়, এই নদী তাদের জন্য নিয়ে এসেছে হাজারো হাজারো কষ্ট, অনাহার, ক্ষুধার্তে মরার এক পথ। গ্রামের চাষবাদী জমির উপর এখন রাজত্ব করছে হাজারো হাজারো জলরাশি। তারা যেন ব্যঙ্গ করে বলছে, এখন থেকে এই জমিতে আমাদেরই রাজত্ব চলবে। গ্রামে অনাহার মহামারী শুরু হয়ে যায়। বাধ্য হয়ে গ্রামের একে একে পুরুষ মানুষরা সবাই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায় তাদের পরিবারের মুখে দুমুঠো খাবার জোগাড় করার জন্য। কারণ এই গ্রামের মধ্যে আর ক্ষেত খামার করার মতো কোনো উপযুক্ত জায়গাই নেই। বীরু আর মানিকও নিজের পরিবারের ভরণ পোষণের জন্য ওডেল জলরাশি সাঁতরে রোয়ানা দেয় অন্য এক গ্রামে কাজের সন্ধানে। ভাই, আমার বড্ড চিন্তা হচ্ছে। বাড়িতে ছোট একটা 7 মাসের বাচ্চাকে রেখে এসেছি। যদি আরও নদীর জল বাড়ে আর গ্রামে প্রবেশ করে, তাহলে তাদের কি হবে? বড্ড চিন্তা হচ্ছে ভাই তাদের জন্য। তখন মানিক তার কথার উত্তরে তাকে বলে, আরে ভাই, তুই এত চিন্তা করছিস কেন? কিছুই হবে না তাদের। নদীর জল আর গ্রামে প্রবেশ করবে না, তুই দেখিস। নদীর জল যা ক্ষতি করার তা করে নিয়েছে। তাছাড়া আমিও তো আমার বৃদ্ধ মা বাবাকে রেখে চলে এসেছি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আমরা বাড়িঘর ছেড়ে এখানে এসেছি কাজের সন্ধানে, তাদের ভরণ পোষণ করার জন্য। মন ছুটো না করে আমরা যে কাজে এখানে এসেছি সেটাতেই মন দাও। মানিকের কথা শুনে বীরুও এবার কিছুটা সাহস পায় এবং সতেজ হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, একদম তাই। মানিক আর বীরুর গ্রাম থেকে তাদের পার্শ্ববর্তী গ্রামের দূরত্বটা হবে 7-8 দিনের এবং রাস্তাটাও তেমন একটা ভালো নয়।
জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু নিচু পাহাড় পর্বত সব অতিক্রম করে যেতে হয় সেই পার্শ্ববর্তী গ্রামে। মানিক ও বীরু অনেক কষ্ট করে এই বিশাল জলরাশির মধ্যে দিয়ে সাঁতরে তারা গ্রামের সীমানা ছাড়ে। এবার তাদের সামনে বিশাল এক জঙ্গল, এবং এই জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে শুরু এক পথ। এই পথ দিয়েই পার্শ্ববর্তী গ্রামে যেতে হয়। এবার তারা দুজন হাঁটতে শুরু করে। দীর্ঘক্ষণ হাঁটার পর তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে। ও আরও একটা ব্যাপার, এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে তারা অনুভব করতে পারে এই জঙ্গল সব সময় রাতময় হয়ে থাকে। মানে এই জঙ্গলের মধ্যে কখনো আলো প্রবেশ করতে পারে না। তাই এই জঙ্গল সব সময় গাঢ় অন্ধকার হয়ে থেকে যায়, এবং সেখানে প্রবেশ করা মাত্রই কখন যে দিন আর কখন যে রাত হয় তারও কোনো কিছু বোঝা যায় না, কারণ জঙ্গলটা এতটাই ঘন, সূর্যের আলো সেখানে কখনো পৌঁছাতেই পারে না। এবার তারা দুজন হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায়, এবং তারা দুজন বিশাল একটা বট গাছের নিচে বিশ্রাম করার জন্য বসে, এবং বাড়ি থেকে আনা অল্প কিছু খাবার তারা দুজন ভাগ করে খায়, এবং অল্প কিছু খাবার রেখে দেয়, কারণ এই দীর্ঘ পথটা চলার জন্য তাদের অনেক শক্তির প্রয়োজন আছে। খাবারটা শেষ করে তারা দুজন সেই গাছের তলায় বিশ্রাম করে, এবং কখন যে তারা ঘুমিয়ে পড়ে তা তারা কিছুই বুঝতে পারে না। হঠাৎ তাদের দুজনেরই ঘুম ভাঙে জঙ্গলে থাকা জীবজন্তুর শব্দে। তারা দুজনই চমকে ওঠে এবার, এবং একে অপরের দিকে তাকিয়ে থাকে। তবে তারা এটাও বুঝতে পারে না এটা রাত না দিন। তখন মানিক বলে ওঠে, চল ভাই, অনেক তো বিশ্রাম করে নিয়েছি, এবার সামনের দিকে এগোনো যাক। অনেকটা পথ আমাদের যেতে হবে। আর বীরুও মানিকের এই কথায় তৎক্ষণাৎ তৈরি হয়ে পড়ে। কাঁধে পুতলি নিয়ে হাতে মশাল নিয়ে তারা দুজন আবারও হাঁটতে শুরু করে। এইভাবেই তারা দুজন কিছুটা পথ হাঁটে এবং কিছুটা পথ বিশ্রাম করে। আজ তৃতীয় দিন। তারা আবারও বড় একটা পাহাড় পাড়ি দিয়ে ছোট্ট একটা জলস্রোতের কাছে পৌঁছায়, এবং এই জলস্রোত দেখা মাত্রই বীরু মনের আনন্দে বলে ওঠে, এই দেখ ভাই, এই গভীর জঙ্গলের মধ্যে একটা জলস্রোত দেখতে পেয়েছি। চল যাই, আজ তৃষ্ণা মিটিয়ে জল পান করব। এই বলে তারা দুজন দৌড়ে সেই জলস্রোতের কাছে যায়, এবং হরিণের মতো মাথা ঝুঁকিয়ে তারা দুজন পাগলের মতো জল পান করতে শুরু করে। আহা, আজ মনে হচ্ছে সারা জীবন ধরে জল পান করিনি। এই জলটা যেন অমৃত তুল্য। আহা, কি মজা, কি আনন্দ, এত মিষ্টি এই জল। তারা দুজন তৃষ্ণা মিটিয়ে জল পান করে, আর কিছুটা জল তারা একটা পাত্রে নিয়ে যায়। তারা দুজন জল পান শেষ করে আবারও হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা একটা জিনিস লক্ষ্য করলো। বিশাল বড় একটা গাছের নিচ থেকে কিছু একটা শব্দ হচ্ছে। সেটা শুনতে পায় তারা দুজনই। তবে শব্দটা কিছুটা এরকম ছিল, শব্দটা শুনেই তারা দুজন চমকে যায়। মানিক বলে ওঠে,
এটা আবার কিসের শব্দ? শব্দটা শুনে মোটেই মনে হচ্ছে না এটা পশুর শব্দ। কি বিচিত্র অদ্ভুত শব্দ! তুই কি শুনতে পেলি? তখন বীরু বলে ওঠে, তাহলে এটা কি হতে পারে? আমারও তো ভয় লাগছে এখন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। হতে পারে এটা কোনো অন্য বনজন্তু, যা এখন অবধি আমরা দেখিনি। চল, এখানে আর দাঁড়ালে হবে না, চল সামনের দিকে এগিয়ে যাই। এই বলে তারা দুজন আবারও সামনের দিকে এগোতে লাগলো। সামনের দিকে কয়েক পা ফেলতেই হঠাৎ একটা মানবকণ্ঠ ভেসে আসে। তোমরা কারা? এই পথ দিয়ে তোমরা কে যাচ্ছ? কে যাচ্ছ তোমরা? এই কণ্ঠস্বর মানিক আর বীরুর গায়ে লুম শিউরে দে। কে 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 কথা বললো? এবার তারা দুজন হাতের মশালে আলোয় খুঁজতে থাকে চারিদিকে, কে এই গভীর জঙ্গলে কথা বলল। চারিদিক খুঁজতে খুঁজতে তারা কিছুই দেখতে পেল না। আর এই গভীর জঙ্গলে কোনো জনমানুষের চিহ্নও নেই। তখন হঠাৎ বীরুর চোখ পড়ে। এই দেখ ভাই, সামনে একটা আগুন জ্বলছে। এই নির্জন জঙ্গলের মধ্যে আগুন কোথায় থেকে আসলো? চল সামনে যাই, ওখানে নিশ্চয়ই কোনো মানুষ থাকবে। বীরুর কথায় সম্মতি জানিয়ে মানিকও হ্যাঁ বলল এবং তারা দুজন এগিয়ে গেল সেই দিকে। সেখানে গিয়ে তারা দেখতে পেল একজন বৃদ্ধ লোক একটা বড় গাছের নিচে বসে আছে এবং তার সামনে আগুন জ্বলছে। তখন মানিক সেই বৃদ্ধকে বলল, বাবা, ও বাবা, একটু শুনবেন? আমাদের একটু সাহায্য করবেন কি? বৃদ্ধ লোক মানিকের ডাকে কোনো সাড়াই দিল না। সে চোখ বন্ধ করেই বসে রইল। তারপর বীরু চেষ্টা করলো সেই বৃদ্ধ লোককে জাগানোর। বাবা, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? এবার বীরুর কথায় সেই বৃদ্ধ লোকটা ধীরে ধীরে চোখ খুলল। কে কে তোমরা? কি চাই? কেন আমাকে ডাকলি? বাবা, আমরা নিরুপায় হয়ে গড় ছাড়া হয়েছি, আমাদের মার্গদর্শন করুন বাবা। আমরা দুই ভাই কাজের সন্ধানে গৃহতে গি, আমাদের একটু আশীর্বাদ করুন। আমরা যে কাজে বেরিয়েছি সেই কাজে যাতে সফল হই। তখন সেই সন্ন্যাসী বাবা বলে ওঠেন, হ্যাঁ, আমি জানি তোরা কেন গড়ছাড়া হয়েছিস। তোরা কাজের সন্ধানে এখানে এসেছিস, তাই না? বন্যায় তোদের সমস্ত ঘর বাড়ি ডুবিয়ে রেখেছে। অনাহারে তোদের গ্রামের লোক না খেয়ে মরছে। সব জানি আমি, সব জানি। চিন্তা করিস না, আমি তোদের মার্গদর্শন করব। এবার শুন, তোরা এই জায়গা থেকে পশ্চিমের পথ ধরে চলে যা। তখন মানিক বলল, বাবা, কিন্তু সামনের গায়ে যাওয়ার পথ তো উত্তর দিকে। আপনি হাসছেন কেন বাবা? আমরা কি কিছু ভুল বলেছি? সামনের গ্রামে যাওয়ার পথটা তো উত্তর দিকে, তাহলে আপনি পশ্চিম দিকে যাওয়ার কথা কেন বললেন? শোন বোকারা, সামনে গ্রাম আছে ঠিকই, কিন্তু সামনে গ্রামের মানুষদের অবস্থা ঠিক তোদের মতনই। অনাহারে তাদেরও দিন কাটছে। তাই আমি তোদেরকে অন্য ঠিকানা দিয়েছি। এই পশ্চিমের পথ ধরে কিছু দূর এগোনোর পর সামনে একটা বাড়ি দেখতে পারবি।
বাড়িটা একটি বুড়ির। ওই বুড়িটা কাজের জন্য লোক খোঁজাচ্ছে। তোরা গেলে তোদেরকে সেই বুড়িটা কাজে রেখে দেবে। যা, তোরা ওখানে যা। আর আমার কথা বলিস, আমি তোদেরকে পাঠিয়েছি, তাড়াতাড়ি চলে যা। বৃদ্ধ সন্ন্যাসীর কথা শুনে মানিক আর বীরু অনেক খুশি হয়ে যায় এবং মাটিতে পড়ে সেই বৃদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানায়। তারপর তারা পথ বদলে পশ্চিমের পথ ধরে হাঁটতে শুরু করে। এইভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা চাপা হাওয়ার ঝোঁকা এসে ধাক্কা দেয় বীরু আর মানিকের শরীরে। সেই হাওয়ার ঝোঁকায় বীরুর হাতে থাকা মশালটা নিভে যায় এবং জঙ্গলে অদ্ভুত অদ্ভুত শব্দ হতে শুরু করে, যেন কেউ নপুর পরে সমস্ত জঙ্গলে বাধাহীনভাবে মনের আনন্দে দৌড়াচ্ছে। কখনো অদ্ভুত সব প্রাণীর শব্দ শোনা যাচ্ছে, যে শব্দ আজ অবধি মানিক আর বীরু শুনেনি। তখন মানিক পকেট থেকে একটা দেশলাই বার করে এবং সে আবারও সেই মশালটাকে জ্বালে। তখন বীরু বলে ওঠে, ভাই, আমরা কি ঠিক করলাম এই সন্ন্যাসী বাবার কথা শুনে? এত দূর আসলাম কিন্তু কোনো মানুষের বাড়িতেও দেখতে পেলাম না। আমার তো অনেক ভয় লাগছে। আমরা এত দূর পথ চলে এসেছি কিন্তু আমাদের মনে কোনো ভয় ছিল না, কিন্তু এই পশ্চিমের পথ ধরে হাঁটার পর থেকে আমার মনে ভয় চলে এসেছে। আমরা কি ঠিক করছি ভাই? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমারও কিছুটা ভয় লাগছে। চল তাহলে আমরা এই পথ ছেড়ে আমরা আগের পথে চলে যাই। হয়তো ওই সন্ন্যাসীটা পাগল, আমাদের ভুল পথ দেখিয়েছে। চল বীরু, চল, আমরা আর এই পথে এক মুহূর্ত এগোবো না। এই বলে তারা দুজন আবারও পিছপা হতে শুরু করে। সেই সন্ন্যাসী বাবা তাদের পিছনে এসে দাঁড়িয়ে থাকে। তারা দুজন মাথা ঘুরিয়েই দেখতে পায় সেই সন্ন্যাসীকে। আমি জানতাম তোমরা এই পথটা এগোতে পারবে না, তোমাদের ভয় করবে, তাই আমি তোমাদের এগোনোর জন্য চলে এলাম। চল আমার সাথে, আমি তোদেরকে সেই বুড়ির বাড়িতে নিয়ে যাব। তখন বীরু ফিসফিসিয়ে মানিকের কানে বলে, ভাই, সব কিছু তো ঠিক আছে, কিন্তু এই সন্ন্যাসী আমাদের পিছনে কখন আসলো? না বীরু, তুই একদম ভুল ভাবছিস। সন্ন্যাসী বাবা সত্যিই দায়িত্ববান। তিনি আমাদের মার্গদর্শন করতে চলে এসেছেন। জয় হোক বাবার, জয় হোক। চল, আর উল্টো পাল্টো কথা না বলে বাবার সাথে চল। এবার সেই বৃদ্ধ সন্ন্যাসী সামনে সামনে হেঁটে যাচ্ছেন এবং তারা দুজন সেই বৃদ্ধ সন্ন্যাসীকে অনুসরণ করে হেঁটে যাচ্ছে। এইভাবেই অনেকক্ষণ হাঁটার পর তারা বাইরের জগতের আলো দেখতে পায়। অনেক খুশি হয় তারা দুজন। এখানেই তোমাদের গন্তব্য, এখানেই থাকে সেই বুড়ি। কিন্তু একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য রাখবে, বুড়িটা তোমাদের যে কাজটা করতে বলবে সেই কাজটা তোমরা করবে, কোনো কিছুতে না বলবে না তোমরা, কারণ সেই বুড়িটা না পছন্দ নয়। কথাটা ভালো করে মনে রাখো। বুড়ি তোমাদের পারিশ্রমিক অনেক বাড়িয়ে দেবে, যা তোমাদের কল্পনার বাইরে। তবে তোমরা সেই বুড়িটাকে কাজের জন্য না বলবে না। এই বলে সেই বৃদ্ধ সন্ন্যাসীটা হাওয়ার মধ্যেই মিলিয়ে যায় এবং তারা দুজন সামনের দিকে এগিয়ে যায়। বাড়িটা একেবারে ভাঙ্গা, তবে ভেতরটা থেকে কেমন যেন উজ্জ্বল আলো আসছিল। বাড়ির গেটের সামনে আসতেই
কে কে চাই? তখন মানিক বলে উঠল, আমরা বুড়িমা। কে তোমরা? কি চাই? এখানে কেন এসেছো? বুড়িমা, আমরা আপনার পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছি। দরজাটা খুলুন একবার। এক বৃদ্ধ সন্ন্যাসী আপনার ঠিকানাটা আমাদেরকে দিয়েছেন, তাই আমরা দুজন এখানে এসেছি। সন্ন্যাসী বাবা আমাদের বলেছিলেন এখানে আসলে কাজ পাওয়া যাবে। সত্যি কি তাই? হ্যাঁ, একদম সত্যি। এখানে তোমরা কাজ করতে পারবে এবং এই কাজের পারিশ্রমিকও ভালো পাবে। তবে একটা শর্ত আছে আমার, তোমরা আমার কোনো কথাতেই না বলতে পারবে না। যদি আমার শর্তটা মানো তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো। বীরু এবং মানিক বৃদ্ধার কথা শুনে প্রচণ্ড খুশি হয়ে যায়। এবার তারা অনেক পারিশ্রমিক পাবে, যা দিয়ে তার মা বাবা এবং পরিবারের ভরণ পোষণ তারা করতে পারবে। তারা অনেক খুশি হয়ে যায় এবং দৌড়ে সেই বাড়ির ভিতরে প্রবেশ করে যায়। তাদের দুজনের মধ্যে সেই বৃদ্ধা মহিলা মানিককে এই বাড়িতে চাষবাদ করার জন্য কাজ দেন এবং বীরুকে দিন রান্না বাড়া করার কাজ। দুদিন খুব সুন্দরভাবেই চলছিল সব কিছু। তারা নতুন কাজ পেয়ে প্রচণ্ড খুশি। সময়ের আগেই তারা সব কাজ শেষ করে নেয় এবং বৃদ্ধার কোনো কথাতেই তারা না বলে না। তবে অদ্ভুত একটা ব্যাপার, সেই বৃদ্ধা মহিলা কথা খুব কম বলেন। প্রয়োজন ছাড়া ওনার মুখ থেকে কোনো কথাই আসে না। এইভাবেই দুদিন যাওয়ার পর সারাদিন কাজকর্ম করে ক্লান্ত শরীর নিয়ে যখন তারা বিছনায় পড়ে, তৎক্ষণাৎ তাদের ঘুম লেগে যায়। তবে সেদিন রাত্রিতে মানিকের অজানা এক কারণে ঘুম ভেঙে যায়। রাত্র তখন প্রায় 3টে হবে এবং ঘুম ভেঙেই সে দেখতে পায় তার পাশে শুয়ে থাকা বীরু বিছনায় নেই। এই দেখে মানিক বিছনা থেকে উঠে এবং ওদিক ওদিক তাকায়। তবে এই সম্পূর্ণ ঘরের মধ্যে বীরু কোথাও নেই। প্রথমে সে ভেবেছিল প্রচণ্ড গরম পড়েছে, তাই হয়তো সে বাইরে গিয়েছে। কিছুক্ষণ ঘরে বসে তার জন্য অপেক্ষা করে সে, তবে সে ঘরে ফিরে না। তবে বাইরে বাতাস থেকে কিছু একটা পোড়া পোড়া গন্ধ আসছিল, যা মানিকের নাকে প্রচণ্ডভাবে লাগে। প্রথমে সেটাকে সে আবর্জনা পোড়ার গন্ধ ভাবলেও পরবর্তী সময়ে সে একটা অনুভব করে যে এটা কোনো আবর্জনা পোড়ার গন্ধ হতে পারে না। এবার সে চুপি চুপি ঘর থেকে বের হয় এবং বাইরে বেরিয়েই সে দেখতে পায় সেই বৃদ্ধা মহিলা আগুন জ্বালিয়ে কিছু একটা পোড়াচ্ছেন। এত রাত্রিতে বুড়িমা কি পোড়াচ্ছেন? না, আমাকে কাছে গিয়ে দেখতে হবে। এই বলে মানিক সেই বুড়িমার কাছে যায় এবং কাছে গিয়েই সে হতবাক হয়ে পড়ে। এ কি করছো বুড়িমা? আমার বন্ধুকে পুড়িয়ে ফেলছো কেন? মানিকের সামনে সেই বৃদ্ধ মহিলা তার বন্ধুকে পোড়াচ্ছে। এটা কি পিশাচীয় দৃশ্য? কে এই বুড়ি যে নর মাংস পোড়াচ্ছে নিজের ভক্ষণ করার জন্য? রাগে বয়ে একাকার হয়ে মানিক পাশে তাকায় একটা বাঁশ হাতে নেয় এবং প্রচণ্ড ক্রুদ্ধ সুরে বলে ওঠে, কে তুই বুড়ি? বল আমাকে, কে তুই? তুই কোনো মানুষ হতে পারিস না। কে তুই? আমাকে সত্যি করে বল, কে তুই? তোর আসল রূপে আয়। ও, তাহলে তুই আমার আসল চেহারা দেখতে চাস? তাহলে দেখ। এবার সেই বৃদ্ধ মহিলা তার আসল রূপে আসে। এটা আসলে কোনো বৃদ্ধ মহিলাই নয়,
এটা হচ্ছে নরপিশাচী প্রেতনি, যে এখানে ফন্দি এঁটে রেখেছে নর মাংস ভক্ষণ করার জন্য। কি বিভৎস দৃশ্য তার সামনে! সে এসেছিল তার পরিবারের ভরণ পোষণ করতে, তবে তারা এখন এক প্রেতের ভরণ পোষণ হয়ে গেছে। ইতিমধ্যেই তার পেছন থেকে আরও একটা হাসির শব্দ ভেসে আসে। পেছন দিকে তাকিয়ে মানিক দেখতে পায় সেই বৃদ্ধ যে তাদেরকে এই জায়গায় নিয়ে এসেছিল। এই দেখে মানিক আর বোঝার কিছু বাকি ছিল না। মানিক সব জিনিস বুঝে যায়। এটা আসলে এই দুই প্রেতেরই মায়াচক্র, যার মধ্যে তারা দুই বন্ধু ফেঁসে গেছে এবং একজন তাদের ভোগ হয়ে গেছে। মানে কি করবে বুঝতে না পেরে দৌড় দেয় সেখান থেকে। তবে সে দৌড়ে যাবে কোথায়? সে যেখানেই দৌড়ে যাক না কেন, সেই প্রেত মহিলা এবং বৃদ্ধ লোকটা তার সামনেই চলে আসে। অবশেষে সে বাধ্য আর ক্লান্ত শরীর নিয়ে একটি জায়গাতেই দাঁড়িয়ে পড়ে এবং তার উপর বিদ্যুতের গতিতে ছাপিয়ে পড়ে এই দুই নররাক্ষস, এবং সেও এই দুই প্রেতের ভোগে পরিণত হয়। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ভোগ। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নিত্য নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।